সম্রাট বাবরের বীরত্ব এবং সাম্রাজ্য হাসিলের কথা তো আমরা সবাই জানি, তবে এর পেছনে পরোক্ষভাবে সর্বদা যে বাবরের সাহায্য করেছে সে হলো তার বড় বোন খানজাদা, যে তার পরিবারকে বাঁচাতে তাদের চিরশত্রু সাইবানি খানকেই বিয়ে করে নেয়। তবে এর জন্য তাকে দিনের পর দিন সহ্য করতে হয় অসহনীয় অত্যাচার। তবুও সে থেমে থাকে না। এই নির্দয় সাইবানিকে সে ঠিকই নিজের ভালোবাসার জালে ফাঁসিয়ে দেয়, আর পরবর্তীতে নিজের জীবন বাজি রেখে সে কিভাবে তার ভাইকে সহায়তা করে এবং ক্ষমতা হাসিলের এই লড়াইয়ে কিভাবে তার ভাইকে বিজয় ছিনিয়ে এনে দেয় সেটাই দেখব আজকের গল্পে, যেখানে ভাই বোনের ভালোবাসার এক সুন্দর দৃষ্টান্ত ফুটে উঠেছে। তাহলে চলুন আর দেরি না করে এই সিরিজের কিছু ঝলক দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। সিরিজটির নাম দ্য এম্পায়ার। গল্পের শুরু হয় একটা যুদ্ধের মাধ্যমে, যেখানে যুদ্ধটা হচ্ছিল বাবর ভার্সেস ইব্রাহিম লোদির মধ্যে। সেখানে বাবর একের পর এক সৈনিকদেরকে পরাজিত করছিল। একটা সময় পর বাবরের গলায় আঘাত লাগে, আর সে বলে জীবন যতই চেষ্টা করুক মৃত্যুকে হারাতে, কিন্তু সবশেষে মৃত্যুর কাছে তো হেরে যেতেই হয়। 14 বছর থেকে মৃত্যুকে ধোঁকা দিয়ে এসেছি, এখন জীবনকে ইচ্ছা করে বলতে, এখন থেমে যা, আর কত পালাবি। তো এই কথাগুলোর মাধ্যমে বোঝানো হয়েছে বাবর 14 বছর বয়স থেকেই যুদ্ধ করে আসছে, আর সে অনেকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। তো সেখানে যখন চুপচাপ বাবর দাঁড়িয়ে থাকে, তখন তাকে দূর থেকে আরেকজন বাবর বলে ডেকে ঘোড়ায় তুলে নিয়ে যায়। তারপর সেখান থেকে তারা চলে আসে তাদের তাঁবুতে। সেখানে বাবর বলে, আজ মৃত্যু আমাকে আরো একদিন জীবন দিয়ে দিল। যুদ্ধের আজ 14 দিনে আমাদের 14,000 সৈনিক তাদের প্রাণ হারিয়েছে। অগণিত সৈনিক পড়ে আছে ঘায়েল হয়ে, কিন্তু তারা এই আঘাতও মেনে নিয়েছে, কারণ এই আঘাতের মধ্যে আমাদের হাতের রেখা লেখা আছে, আমাদের ভাগ্য লেখা আছে। কিন্তু ওই যে বলে না, মাঝে মাঝে ভাগ্যের লেখাও বদলে যায়। তো এখানে বাবর কোন ভাগ্য বদলানোর কথা বলেছে তা আমরা পরেই হয়তো জানতে পারবো। তো বাবর তারপর তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। তখন সে বলে, আমি আমার দায়িত্ব পালন করেছি, কারণ যদি বাদশা ঠিক থাকে তাহলে আমরা সবাই ঠিক থাকবো। এই কথাটা কোথাও না কোথাও গিয়ে লাগে বাবরের মনে। বাবর তখন নিজের মতো করে কিছু কথা ভাবে, যে এমন না তো উপরওয়ালা তাকে ভুল কারো দায়িত্ব দিয়েছেন, ভুল করে তাকে রাজা বানিয়ে পাঠিয়েছেন, নাকি এই রাজত্বে অন্য কারো অধিকার ছিল আর সে সেটা নিতান্তই ভুলক্রমে পেয়ে গিয়েছে। যদি সত্যি এমন হয়ে থাকে তাহলে তো দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা 30 বছর আগের সামারকান্দের দৃশ্য দেখতে পাই। তো সেখানে সাইবানি খান নামের একজন সামারকান্দের রাজাকে বেঁধে টেনে হিচড়ে নিয়ে এসে জিজ্ঞেস করে, আশা করছি আপনি এই সফরটা এনজয় করেছেন সামারকান্দের রাজা। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আমি আপনার থেকে কি এমন চেয়েছিলাম যে আপনি আমাকে এত মন খারাপ করার মতো চিঠি পাঠিয়েছেন? আমি শুধু এতটা চেয়েছি, আপনি আপনার মাথাটা একটু আমার সামনে নত করে আমাকে নিজের সর্দার মেনে নিন, কিন্তু এতটুকু আপনি করতে পারলেন না। এরপর সাইবানি খান রাজার পাঠানো চিঠিটা সবাইকে পড়ে শোনায়। সেখানে লেখা ছিল, সাইবানি খান, তুমি এত বড় ভুল করে নিজের জীবনে মৃত্যুর মোহর লাগিয়েছ। তোমাকে এত বড় শাস্তি দেওয়া হবে যে সব কিছু কেঁপে উঠবে। তোমার মৃত্যু ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে। তো সাইবানি খান এই চিঠি পড়ছিল, আর এইখানে 3টা অল্প বয়সী ছেলের উপর অমানসিক অত্যাচার চলছিল, আর এই ছেলেগুলো ছিল রাজার। তো তাদেরকে হাতের মধ্যে পেরেক দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় একটা কাঠের চরকিতে। বাচ্চাগুলো কান্না করছিল আর বাবা বাবা বলে ডেকে যাচ্ছিল। রাজাও তখন কিছুই করতে পারছিল না, কারণ তাকে বেঁধে ফেলে রাখা হয়েছিল। তো এরপর সেখানে রাজার মাথা কেটে বাকি সব রাজ্যে বার্তা পাঠানো হয়, যদি তারা সাইবানি খানকে সর্দার না মানে তাহলে তাদের অবস্থাও এই রাজার মতোই হতে চলেছে। তো দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা ফারঘানা রাজ্য দেখতে পাই, যেখানে রাজাকে এসে একজন বলে, আমাদেরকে সাইবানি খান চিঠিতে বলেছে 2 সপ্তাহের মধ্যে তাকে আমাদের সর্দার মেনে নিতে, না হলে সে 15 দিনের দিন আমাদের উপর হামলা করবে। তো ফারঘানার রাজা বলে,
এখনই সৈন্যদের প্রস্তুতি নিতে বলো। রাজাকে তখন আরেকজন বলে, কিন্তু মহারাজ, এটা তো আত্মহননের মতোই হয়ে যাবে, কারণ আমাদের সৈন্য কখনোই সাইবানির সৈন্যের সাথে পারবে না। রাজা বলে, তাহলে কাবুল থেকে সাহায্য চাও, তারা আমাদের বন্ধু হয়, আর উনার মেয়ে গুলরুখের বিয়ে বাবরের সাথেই ঠিক হয়েছে, তাই বন্ধুত্ব না হলেও সম্পর্কের খাতিরে তারা আমাদের সাথে থাকবে আশা করছি। তখন আনোয়ার সিদ্দিকী বলে, এই লড়াই আপনার মহারাজ, আপনার বন্ধুত্বের সাথে বা সম্পর্কের সাথে নয়, আর রাজাই তো সবার শক্তি হয়। যদি রাজাই নিজেকে দুর্বল ভাবে তাহলে কি আর করার থাকবে বলুন। তখন আনোয়ার সিদ্দিকীকে ধমক দিয়ে থামিয়ে দেয় কাম্বার আলী আর বলে, বাদশাহ তোমাকে বলার স্বাধীনতা দিয়েছেন, কিন্তু ভুলে যেও না যে বাদশার সামনে তোমার জায়গাটা কোথায়। রাজা বলে, কাম্বার আলী চুপ করো, যদি যুদ্ধই সবকিছুর সমাধান না হয়ে থাকে তাহলে বসে কথা বলেও কিছু বের করা যেতে পারে। তাই ওয়াজির খান, তুমি চিঠি পাঠিয়ে বলে দাও আমি সামনের চাঁদ রাতে সাইবানি খানের জন্য অপেক্ষা করব। এদিকে রাজার স্ত্রী রানী কুতলুক বলে, না, সাইবানি এখানে আসবে না, সে আমাদের ছেলে বাবরকে মেরে ফেলবে, দয়া করে তাকে এখানে আসার কথা বলবেন না। রাজা বলে, কুতলুক শান্ত হও, আমি বলছি তো আমাদের ছেলের কিচ্ছু হবে না, তাকে কোনো ক্ষতি ছুতে পারবে না। অন্যদিকে বাবর তলোয়ার নিয়ে প্র্যাকটিস করছিল তার বড় বোন খানজাদার সাথে। বাবর খানজাদাকে বলে, আমি যখন বাদশাহ হব তখন মেয়েদের জন্য তলোয়ার শেখা জারি করব। তো এরপর সেখানে ওয়াজির খান বাবরকে তার কিছু তলোয়ারের স্পেশাল ব্যবহার শিখায়, সেগুলো উপর থেকে খানজাদাও প্র্যাকটিস করছিল, কারণ তার তো সরাসরি এইসব করা মানা, তাই সে এগুলো লুকিয়ে লুকিয়ে শেখে। এদিকে সেখানেই বাবরের নানি কথা বলছিল বাবরের বাবা রাজা ওমর শেখের সাথে। তো সেখানে বাবরের নানি বলে, একে একে সবই তো হারালো সে, এখন তুমি সাইবানি খানকে ডাকছো, তাহলে বাচ্চাদের জন্য কি রেখে যাবে ভেবেছ? উমর শেখ বলে, বাচ্চারা যদি নিজেরা শক্তিশালী হয়, তাদের যদি সেই যোগ্যতা থাকে, তাহলে তারা নিজেরাই নিজেদের জন্য একটা পুরো রাজ্য বানাতে পারবে, আর না হলে আপনার মতে আমি যেমন সব হারিয়ে আছি তারাও হেরে বসে থাকবে। তো এই সব কিছু কথা বলার মাঝেই হঠাৎ করে সেখানে ভূমিকম্প চলে আসে, আর কাঁপতে কাঁপতে একে একে সব ভাঙা শুরু হয়। সেখানে তখন নিচে পড়ে যায় উমর শেখ আর বাবরের নানি। ওয়াজির খান অনেক চেষ্টা করে রাজাকে বাঁচানোর, বাবরও চেষ্টা করে, কিন্তু তার নানি বেশিক্ষণ রাজার হাত ধরে রাখতে পারে না, আর শেষমেশ সে হাত ছেড়ে দেয়, যার ফলে সে অতলে হারিয়ে যায়। এরপর কুতলুক আর তার দুই সন্তান অনেক কান্নাকাটি করছিল। তখনই সেখানে তাদের নানি আসে আর তাদেরকে বলে, আমি জানি আজ আমরা রাজা হারিয়েছি আর তারা তাদের বাবা হারিয়েছে, কিন্তু যাদের শরীরে রাজকীয় রক্ত থাকে তাদের কান্না করা মানা, তারা কখনোই নিজেদেরকে দুর্বল প্রমাণ করতে পারে না। আমাদেরকে তাই শত্রুদের বোঝাতে হবে আমরা এই ভূমিকম্পতে কিছু হারিয়ে ফেললেও আমাদের শক্তি কমেনি। আর বাবর, তোমার কিন্তু এখন অনেক দায়িত্ব একজন রাজকুমার হিসেবে, সেটা মাথায় রেখে যা করার করবে। অন্যদিকে আমরা জিবরানকে দেখি, যে উমর শেখের অবৈধ সন্তান। তো জিবরানকে তার মা এসে বলে, তুমি যে এইভাবে মেয়ে নিয়ে পড়ে থাকো, তোমার এই অভ্যাস আর বেখেয়ালির জন্য তোমার থেকে তোমার অধিকার অন্য কাউকে দেওয়া হয়ে যাবে। জিবরান বলে, কিসের অধিকার? সবাই জানে ফারঘানার একমাত্র উত্তরাধিকারী বাবর, আর আমি তো শুধুমাত্র একজন অবৈধ ছেলে। জিবরানের মা তখন বলে, এটা ঠিক যে আমাকে উমর শেখ বিয়ে করেনি, কিন্তু তাও তুমি হচ্ছ বাবরের থেকে বড়, তাই ফারঘানার উপর প্রথম অধিকার তোমার, আর আমি তোমার থেকে এই অধিকার কাউকে ছিনিয়ে নিতে দিব না। জিবরান বলে, তো তুমি কি করবে? জিবরানের মা বলে, শত্রুর শত্রু হয় বন্ধু, তাই এখন শুধু অপেক্ষা সাইবানি খানের আসার। এদিকে রাজকুমার বাবর আর রাজ্যের বাকি সবাই মিলে তৈরি হয় রাজার জানাজার উদ্দেশ্যে। তবে সেখানে দেখা যায় হুট করেই হামলা হয়ে যায় তাদের উপর, আর সেখানে একটা চিঠি ছিল বাবরের জন্য, যেখানে লেখা ছিল যে তোমার প্রাণ আমি আজ নিয়েও নেইনি, তোমাকে ছেড়ে দিলাম, তবে ছোট আছো ছোটই থাকো, বড় স্বপ্ন দেখে বসো না আবার। ফারঘানা খালি আছে এটাই ভালো, কারণ সাইবানি খান আসছে। তো ওয়াজির খান যখন এই ব্যাপারে বাবরের নানিকে জানায়, তখন তিনি সিদ্ধান্ত নেন বাবরের রাজ্য অভিষেক হবে আজই, আর তাকে এখানকার রাজা বলে ঘোষণা করা হবে। তবে রাতের বেলা জিবরানের মা গিয়ে আর একজনের সাহায্যে রাজার সব সিপাহীদেরকে কিনে নেয় তাদের বিরুদ্ধে। তবে রাতে যখন তাদের উপর প্রাণ নেওয়ার জন্য হামলা করা হয়, তখন বাবর তাদেরকে খুব সহজেই পরাজিত করে ফেলে, আর সেখানে খানজাদাও খুব সুন্দর লড়াই করে।
তার পরিবারের সুরক্ষার জন্য। এরপর হয়ে যায় বাবরের 14 বছর বয়সেই রাজ্য অভিষেক। সে বসে যায় উমার শেখের সিংহাসনে একজন রাজা হিসেবে। বাবর বলে, 14 বছর বয়সে আমার তো বন্ধু আর শত্রুর মধ্যে পার্থক্যই জানা ছিল না। আমি এটাও জানতাম না কে আমার পাশে থাকবে আর কে আমাকে ধোঁকা দিবে, কার উপর বিশ্বাস করব আর কার উপর করব না। তাও বয়সের সাথে সাথে আর দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছুই আমি শিখেছি। তবে এখনো নিজের উপর আমি বিশ্বাস করতে পারি না, নিজের যোগ্যতার উপরও পারি না, আর না নিজের বাদশা হওয়ার উপর। কিন্তু আমার সৈনিকরা আমার উপর অনেক বিশ্বাস রাখে, আর সেই বিশ্বাস রেখেই আজ তারা এত কিছু করছে। তাই আমি শুধু এতটুকু আশা করছি যেন তাদের বিশ্বাসটা আমার প্রতি ভেঙে না যায়। তো এরপর বাবর সিদ্ধান্ত নেয় যে তিনি সাইবানির সাথে লড়াই করবেন, কোনো মীমাংসাতে আসবেন না। তিনি তার চাচা আর ভাইদের মৃত্যুর বদলা অবশ্যই নেবেন, আর সামারকান্দ তাদের ছিল, তাদেরই থাকবে। অর্থাৎ সামারকান্দের রাজা ছিল বাবরেরই চাচা। তো এরপর বাদশাহ বাবরের পক্ষ থেকে সাইবানির পাঠানো সৈন্যের মাথা কেটে পাঠানো হয় যুদ্ধের বার্তা হিসেবে। তো তারপর আবার দেখা যায় কাম্বার আলীও বাবরের বিরুদ্ধে। সেও চাল চালছে সিংহাসনের জন্য, আর সে খুশি এটা ভেবে যে বাবর নিজের মৃত্যুর দিকে নিজেই এগিয়ে যাচ্ছে, অর্থাৎ সাইবানির সাথে যুদ্ধে যেতে যাচ্ছে। অথচ এই কাম্বার আলী কিন্তু বাবরের বাবা উমার শেখের সাথেই থাকতো সবসময়। তো দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা সামারকান্দ দেখতে পাই, যেখানে বাবরের অনেক সৈন্যরা আহত আর নিহত হয়ে পড়ে আছে। অন্যদিকে বাদশাহ বাবরকে এসে ওয়াজির জানায় যে সামারকান্দের দেয়াল অনেক শক্ত, যা এখনো নড়ানো যাচ্ছে না। বাবর বলে, তাহলেও আমাদের লক্ষ্য আটকে থাকবে না। আমার নানি যান আমাকে বলেছেন সামারকান্ডের উপরে একমাত্র আমার অধিকার আছে, আর সেটা আমাদের। তাই আমরা এখানে এসেছি সামারকান্ডকে ফিরিয়ে আনতে, আর আমরা তা করবই। দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা পানিপথের দৃশ্য দেখতে পাই, যেখানে বাদশাহ বাবর অনেক বড়ই ছিলেন। তখন তিনি বলেন, সামারকান্দে আক্রমণ করাটা আমার ছোটবেলার অবুঝ মনের জন্য হয়েছিল, আর এখন হিন্দুস্তানে আক্রমণ করাটা আমার বোকামি। আমি তখন যেমন সাইবানি খানের শক্তিকে অদেখা করে দিয়েছিলাম, আজও আমি ইব্রাহিম লোদির শক্তিকে অদেখা করছি। তো দৃশ্য আসে আবারও 30 বছর আগের ফারঘানাতে, যেখানে আজ এসেছে সাইবানি খান। আর সে খুব রেগে আছে, কারণ সে আসার আগেই এখান থেকে চলে গিয়েছে বাদশাহ বাবর। তাই তো সাইবানি জিব্রানকে মারতে যায়, অর্থাৎ বাবরের সৎ ভাই আর উমার শেখের অবৈধ ছেলে। তবে তখনই দেখা যায় জিব্রানের মা আসে সেখানে আর বলে, একে ছেড়ে দিন, এ হচ্ছে উমার শেখের অবৈধ সন্তান, আর একে ছেড়ে দিলে আমি তার বিনিময়ে আপনাকে সাহায্য করতে পারবো। তারপর সাইবানি কাম্বার আলীকে জিজ্ঞেস করে, আপনার কথাই তো আমি এখানে এসেছি, তো আপনি বলুন এই মহিলা কি আমাকে সাহায্য করতে পারবে? তো কাম্বার আলী তখন তাকে বলে, হ্যাঁ পারবে, কারণ সেই আমাকে জানিয়ে দিয়েছিল যে বাবরের রাজ্য অভিষেক হচ্ছে বাদশাহ হওয়ার জন্য। তারপরই তো আমি আপনাকে সেটা জানাই। তো এই কথা শুনে তখন বাবরের নানির খুব রাগ হয় যে এত বছর ধরে কাম্বার ধোঁকা দিয়ে এসেছে রাজাকে। তাই তিনি এখানে খুব কথা শুনিয়ে দেন তাকে। সেখানে সাইবানি আরো কিছু উল্টোপাল্টা কাজ করে, কিন্তু সে কারো প্রাণ নেয় না। এদিকে সামারকান্ডের ভেতরে যাওয়ার আগে বাবর তার চাচাতো ভাই মাহমুদের কাছে ওয়াদা করে যে যদি সে আর তার হবু স্ত্রী নিষ্কা তাকে সাহায্য করে সামারকান্ডের ভেতরে গিয়ে জেতার জন্য, তাহলে সে এই সামারকান্ড তার নামে করে দিবে। কিন্তু যখন সে সামারকান্ডে যায় আর নিষ্কার সাহায্য নিয়ে আবু বকশকে হারিয়ে রাজ্য মুক্ত করে ফেলে, তখনই বাবরের মাথায় চলে যায় আর একটা ভয়। সে ভয় পেয়ে যায় যদি ফারঘানায় তার পরিবারের কোনো ক্ষতি করে ফেলে সাইবানি খান। তাই বাবর একটা চিঠি পাঠাতে বলে ওয়াজির খানকে, যেখানে সে লিখে পাঠায় সাইবানি তার পরিবারের বিনিময়ে যা চায় তাই যেন নিয়ে নেয়। এখন হতে পারে সেটা সামারকান্ড অথবা ফারঘানা। তো এই চিঠিটা আবার এসে পড়ে কাম্বার আলীর কাছে। তবে যখন এই বিষয়ে জিব্রানের মা জানতে পারে, তখন সে সাইবানির কাছে আরো ভালো সাজার জন্য নিজে নিজেই পাঠিয়ে দেয় বাবরের পরিবারকে বাবরের কাছে, কারণ সে চাইছিল কোনো মতে শুধু ফারঘানা থেকে বাবরের অস্তিত্ব মুছে যাক আর তার ছেলেই এখানকার রাজা হয়ে যাক। তো সাইবানি আসার পর যখন এইসব সে জানতে পারে, তখন সে জিব্রানের মাকে বলে, খুব ভালো কাজ করেছো,
কোনো রক্তপাত ছাড়াই তুমি এই রাজ্য আমার করে দিয়েছ, তাই তোমার ইচ্ছা মতো জিবরানের রাজ্য অভিষেক হবে। অন্যদিকে বাবরের নানি এসে বলে এখন সামারকান্ডের রাজা হিসেবে অভিষেক হবে বাবরের, কারণ তার জন্মই হয়েছে রাজা হবার জন্য। তখন মাহমুদ বলে কিন্তু আমাকে আর নিষ্কাকে তো ওয়াদা করেছিল বাবর যে এই রাজ্য আমাদের হবে, আর সে তো এইসব করতে পেরেছে নিষ্কার সাহায্য নিয়েই। তখন বাবরের নানি বলে ওইসব আবেগের মধ্যে নেওয়া সিদ্ধান্ত, তাই সেগুলো ভুলে যাওয়াই ভালো, আর এটা মেনে নিতে হবে যে বাদশা হওয়ার জন্যই বাবরের জন্ম। তো তারপর মাহমুদ কষ্ট আর রাগ লুকিয়ে বলে হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, আমরা আগে যেমন বাবরের সেবায় ছিলাম সামনেও ঠিক একইভাবে তার সেবায় থাকব। কিন্তু এরপর বাবর মন খারাপ করেছিল আর ভাবছিল যে সে মাহমুদ আর নিষ্কার সাথে কত বড় অন্যায় করলো, ওয়াদা করেও ওয়াদা রাখতে পারল না। তখনই ওয়াজির খান আসে আর বলে এইসব সিদ্ধান্ত আজ না, আরো অনেক বছর আগেই নেওয়া হয়েছিল যে তুমি বাদশা হবে। আর মনে রেখো একটা কথা, যে সামারকান্দকে তুমি বেছে নাওনি, তোমাকে সামারকান্দ বেছে নিয়েছে। আর আমরা এটা বিশ্বাস করি যে তোমার ভাগ্য তোমাকে এখানে এনেছে, আর ভাগ্যের সাথে লড়াই করে কেউ পারবে না। তাই এই রাজ্যকে আপন করে এটার ন্যায় বিচার করো। অন্যদিকে আমরা ফারঘানা রাজ্য দেখতে পাই, যেখানে রাতের বেলা সাইবানি ডেকে পাঠায় জিবরানের মাথায় তাজ পরিয়ে তাকে বাদশা করার জন্য। তখন খুশি মনে তারা মা ছেলে তার কাছে আসে, আর জিবরান গিয়ে সাইবানির কাছে বসে মাথায় মুকুট পরার জন্য, আর সাইবানিও তার মাথায় সুন্দর করে মুকুট পরিয়ে দেয়। কিন্তু অতি চালাকের গলায় দড়ির মতো বেচারা জিবরানের হয় নৃশংস মৃত্যু, কারণ সাইবানি সেই মুকুটি জিবরানের মাথায় চেপে চেপে রক্ত বের করে মেরে ফেলে। আর এই সব দেখে যখন জিবরানের মা এগিয়ে যায় তখন সাইবানি তাকেও মাথায় চাকু বসিয়ে খুন করে ফেলে, আর তারপর পাগলের মতো হাসতে থাকে আর বলে না, আমি এখন ফারগানাতে থেকে থেকে বিরক্ত, তাই তাড়াতাড়ি বাবরের সাথে দেখা করতে হবে। আর তো মাত্র কিছু দিন, কিছু সময়, আর তারপর বাবর তোমার সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই 6 বছর কেটে গিয়েছে, আর সামারকান্দে এখন শীত চলছে, চারদিকে কুয়াশায় ভরে গেছে। তো সেখানে সাইবানি খান বাবরের একজন সৈনিককে ধরে তার গায়ে কেটে কেটে কিছু বার্তা পাঠিয়ে দেয়, আর এই সৈনিক কোনো মতে আসে বাবরের কাছে, আর এখানে এসেই সে লুটিয়ে পড়ে। ওয়াজির খান বলে সাইবানি খান এইসব করেছে কারণ সে আবারও এই সামারকান্দকে পেতে চাইছে। এরপর মহলে চলে আসে তারা, আর বাবর বলে কেউ তো আছে যে আমাদের মহল থেকেই সাইবানিকে সাহায্য করছে, আমাদের সব খবর তার কাছে পাঠিয়ে দিচ্ছে। আর এই জালাল তো হচ্ছে তৃতীয় সৈনিক, যে কাবুলে আমাদের বার্তা দিতে গিয়ে মাঝপথে আটকে যায় আর এইভাবে ফিরে আসে। তাহলে এইরকম বারবার কি করে সাইবানি জানতে পারছে যে কবে কে কখন কাবুল যাচ্ছে? অবশ্যই তাকে কেউ এই ব্যাপারে খবর দিচ্ছে, তাই সে এই সব জানতে পারছে। মাহমুদ বলে কিন্তু বাদশা মহলের ভেতরে তো সবই আপনার নিজের মানুষ, আর কোনো কাছের মানুষ কেন এইসব করতে যাবে? বাবর বলে এটাই তো আমাকে জানতে হবে যে এইবার আমার কোন আপনজন আমাকে ধোকা দিচ্ছে। ওয়াজির খান বলে যদি সাইবানি সবকিছু জেনে থাকে তাহলে নিশ্চয়ই সে এটাও জানে যে আমাদের প্রজাদের খাবার নেই, খাবারের সংকট চলছে। বাবর বলে আমাদের গুদাম তাদের জন্য খুলে দিন, আমাদের লোক যেন খিদায় না মারা যায়, এটা আমাদের দায়িত্ব। মাহমুদ বলে কিন্তু বাদশাহ, শাহী গুদামও 2-1 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে, তখন আমরা কি করব? বাবর তখন ভাবে সে ততদিনের মধ্যে তার সাথে ধোঁকা করা ব্যক্তিকে ঠিকই খুঁজে বের করে নিবে আর সমস্যার সমাধানও করে ফেলবে। অন্যদিকে আমরা কাম্বার আলী আর সাইবানিকে দেখতে পাই। কাম্বার আলী বলে বাবর ধীরে ধীরে ভেঙে পড়বে, কারণ সে তার প্রজাদেরকে না খেয়ে মরতে দেখতে পারবে না, কারণ সে তার বাবার মতো খুব নরম মনের। সাইবানি বলে হ্যাঁ, যদি বাবর ধোঁকা না করত তাহলে আমিও সুযোগ পেতাম না তার আপনজনের মধ্যেই একজনকে বেছে নিতে, যে এখন আমার হয়ে কাজ করছে। কাম্বার আলী বলে বাবর সবসময় একটা ঘর চেয়েছে নিজের পরিবারের জন্য, যেখানে সে সবাইকে নিয়ে খুশি থাকবে। হতে পারে সেই কারণটাই তাকে ধোঁকা দিতে বাধ্য করেছে। তো এরপর এখানে আরো কিছু কথা নিয়ে আলোচনা করে সাইবানি আর কাম্বার আলী।
এদিকে আমরা শাহজাদি খানজাদাকে দেখতে পাই। সেও এখন আগের থেকে বেশ বড় হয়ে গিয়েছে। তো তাকে তার নানি বলে, বাবর যে শাহী গোদামটা খুলে দিল, এটা কি সে ঠিক করলো? সেও একদম তার বাবার মতোই বোকা হয়েছে। খানজাদা বলে, আমাদের বাবা সব সময় যা করেছেন ঠিকই করেছেন নানি, আর আমার বিশ্বাস বাবরও যা করবে তা ঠিকই করবে। তো তারপরই সেখানে বাবর আসে, আর তার নানি তাকে কিছু কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। তখন খানজাদা বলে, আমি জানি না ঠিক ভুল কি, কিন্তু আমি এতটুকু জানি একজন বাদশাহ হিসেবে তার এটা দায়িত্ব যেন তার প্রজা কখনো খালি পেটে না থাকে। আর তুমি তোমার দায়িত্ব খুব সুন্দর করেই পালন করছো বাবর। অন্যদিকে কাসিম দেখে নেয় বাবরের কোন আপনজন তাকে ধোঁকা দিচ্ছে, তাই সে অনেক মারামারি আর অনেক চালাকি করে বাবর পর্যন্ত ঠিকই পৌঁছে যায়, আর তাকে এই খবর দিয়েই দেয়। এরপর বাবর আসে মাহমুদের কাছে, আর তার থেকে তার বাচ্চাকে নিয়ে জিজ্ঞেস করে, কাসিম আমাকে সব বলে দিয়েছে কে আমার সাথে ধোঁকা দিয়ে আসছে, তো কেন করলে সব শুনি? তখন মাহমুদ বলে, তুমিও তো আমাদেরকে ধোঁকাই দিয়েছ। তুমি তো নিজে নিজের বুদ্ধি খাটিয়ে এই রাজ্যকে পাওনি। সেদিন যদি আমার স্ত্রী না থাকতো তাহলে এই সব কিছুই তুমি পেতে না। তুমি আমাকে ওয়াদা দিয়েও তোমার ওয়াদা ভঙ্গ করেছ, তাই আমি যা করেছি তার জন্য আমি একটুও অনুতপ্ত নই। তো এরপর বাবর বলে, আমি তোমাকে কোনো শাস্তি দিব না, তোমাকে যা দেওয়ার সামারকান্দের মানুষ দিবে, কারণ তুমি হচ্ছ তাদের পাপী। আর হ্যাঁ, আমি তোমার স্ত্রী আর সন্তানের দায়িত্ব অবশ্যই পালন করব। কিন্তু বাবর আর কি পালন করবে? যখন এই সম্পর্কে মানুষ জানতে পারে, তখন একদিকে যেমন মাহমুদকে মানুষ পাথর দিয়ে মেরে ফেলে, অন্যদিকে মাহমুদের স্ত্রী ও তার বাচ্চাকে নিয়ে পানিতে ডুবে নিজেদের প্রাণ দিয়ে দেয়। আর এইভাবে এখানে একটা পরিবার ধ্বংস হয়ে যায়। তো এই ঘটনায় হিসেব মেলানোটা একটু কঠিন যে আসলেই কে প্রকৃত দোষী, বাবর নাকি মাহমুদ। এখানে মাহমুদের মৃত্যু আর তার স্ত্রী বাচ্চার মৃত্যুটা কি আসলেই ঠিক ছিল, নাকি সেটা বাবরের অনেক বড় ভুল ছিল? তো যাই হোক, এরপর আমরা বাবরকে দেখি, যে বলছে এখন সে চায় হিন্দুস্তান চলে যেতে। সেখানে গিয়ে সে ইব্রাহিম লোদির সাথে লড়াই করে রাজ্য দখল করবে, আর এই সামারকান্দ দিয়ে দিবে সাইবানিকে। কিন্তু এই মতে তার নানি মত দেয় না। কিন্তু বাবর তো আর কারো কথা কানেও তোলে না। সে দাওয়াত দিয়ে দেয় সাইবানিকে আসতে। তো সেই মতো সাইবানি আসে, আর বাবর তাকে বলে, আমি তোমাকে এই সামারকান্দ দিয়ে দিব, কিন্তু আমার দুইটা শর্ত আছে। এক হচ্ছে তুমি এই সামারকান্দের লোকদেরকে ভালোভাবে রাখবে, প্রোটেক্ট করবে, আর আমাদের সবাইকে এখান থেকে যেতে দিবে। তখন সাইবানি বলে, আমি তোমার সব কথা মানছি, কিন্তু তোমাদের সাথে একজন বাদে সবাই যাবে, আর সে হচ্ছে খানজাদা। এই কথা বলতেই বাবরের মাথায় রক্ত উঠে যায়, আর সে তাকে আক্রমণ করতে যায়। কিন্তু সাইবানি বলে, আরে ভেবে দেখো, সারা পরিবার আর নিজেদের খানদানের প্রাণপ্রিয়, নাকি শুধুমাত্র একজনের জানের জন্য বাকিদের কুরবান করবে? তো এরপর এই বিষয়ে খানজাদাকে এসে বলে বাবর, আর খানজাদা এক কথাই রাজি হয়ে যায়। তবে তার নানি মানা করে, আর বাবরও মানা করে। কিন্তু খানজাদা বলে, বোকার মতো কথা বলো না বাবর, আমার কাছে আমার পুরো খানদানের জানের চেয়ে নিজের জান কখনোই প্রিয় হবে না। আমার প্রাণ আমার বদলে যদি এতগুলো মানুষের প্রাণ রক্ষা হয়, তাহলে আমি তা খুশি মনে গ্রহণ করছি। তবে আমারও কিছু শর্ত আছে, যে সাইবানি আর কখনো তোমাদের পিছু করবে না, তোমাদেরকে কখনো আঘাত করার চিন্তাও করবে না। তো এরপর সেখান থেকে খানজাদা চলে যায়, আর সেই কথা মতো পরের দিন এই রাজ্য থেকে তারা সবাই চলে যায়, আর বেচারি খানজাদা অসহায়ের মতো প্রিয় মানুষদের যেতে দেখে। এরপর থেকে শুরু হয় খানজাদার উপর সাইবানির টর্চার। আর ওইদিকে এই কাজের পর বাবর একদম ভেঙে পড়ে, সে নেশায় ডুবে যায়। তাই তাকে তার নানি অনেক কথা শোনায়, আর বলে যে নিজের পরিবারকে রক্ষা করতে ব্যর্থ, সে রাজ্য কি করে রক্ষা করবে? আমার লজ্জা হচ্ছে তোমাকে আমার রক্ত বলতে। এরপর বাবর বলে, আমি চলে যাচ্ছি নানি, কিন্তু যখন আমি ফিরব তখন তোমার এই কথাটা অবশ্যই বদলাবে। অন্যদিকে খানজাদা সিদ্ধান্ত নেয় সে এবার সাইবানির ভাষাই সাইবানিকে হারিয়ে দিবে। তাই সেও সাইবানির মতো মিথ্যার আশ্রয়ে যায়, আর তার মতো ধোঁকাবাজি করার প্ল্যান করে। দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা সাইবানির অতীতের কিছু কাহিনী জানতে পারি। আসলে সাইবানির আসল নাম ছিল শিবাগ,
আর ছোটবেলায় তার মা তাকে অনেক চেষ্টা করেছিল রক্ষা করতে, তার কাছে থাকতে। আর তার মা বলেছিল সে সবসময় তার পাশে থাকবে, কিন্তু সেই দস্যুরা তার থেকে তার মাকে কেড়ে নিয়ে মেরে ফেলে। আর নরক যন্ত্রণাতে পড়ে যায় সেই ছোট্ট শিবাক। একের পর এক শারীরিক অত্যাচার আর মানসিক অত্যাচার থেকে বাঁচতে প্রথমবারের মতো শিবাক তার অত্যাচার করা লোককে খুন করে, আর শিবাক থেকে হয়ে যায় সাইবানি। তো এই কাহিনী সাইবানি বলে খানজাদাকে, আর খানজাদা তার কাহিনী শোনার পর তাকে সান্ত্বনা দেয় আর বলে সে সবসময় এখন থেকে তার পাশেই থাকবে। তো এখন হয় অন্য কাহিনী। ছোটবেলা থেকেই ভালোবাসা ছাড়া ছেলেটা যখন হঠাৎ করেই একটু ভালোবাসার ছায়া খুঁজে পেয়ে যায়, তখন সে হয়ে যায় ভালোবাসার লোভী। আর খানজাদা তার চালটা হয়তো এটাই দিয়েছে, সাইবানিকে হাতের মুঠোয় আনতে। তো খানজাদা খুঁজে পেয়ে যায় সাইবানির আসল দুর্বলতাই হচ্ছে ভালোবাসা, আর এটারই ব্যবহার এখন থেকেই শুরু করে দেয় খানজাদা। দৃশ্য পরিবর্তন হয়, আর আমরা দেখতে পাই কাম্বার আলী সাইবানি খানকে বাবর সম্পর্কে সাবধান করে। আগের বাবর আর এখনকার বাবর যে অনেক বদলে গিয়েছে তা বলে, আর তাকে হালকাভাবে না নেওয়া ভালো সেটাও বলে। এরপর কেটে যায় আরও 2 বছর, আর আমরা বাবরকে দেখি সে এসেছে তার মা আর নানিকে দেখতে। তার মা এখন খুব অসুস্থ হয়ে গিয়েছে, আর বাবর এসে তার নানির কাছেও ক্ষমা চায় তার করা অতীতের ভুলের জন্য। তার নানিও তখন তাকে মাফ করে দেয় আর বলে আমি যা করি যা বলি সবই তোমার ভালোর জন্য, এটা বুঝেছো, এটাই অনেক। তারপর সেখানে একটা মেয়ে আসে, তার নাম মাহাম, যে বাইসাংঘার মেয়ে। বাবরের নানি বলে সে তোমার মাকে অনেক সাহায্য করেছে আর তাকে দেখে শুনে রেখেছে। তো প্রথম দেখাতেই বাবর আর মাহাম একে অপরকে পছন্দ করে ফেলে। এদিকে খানজাদা আজ সাইবানিকে একটা যুদ্ধে যাওয়ার আগে কিছু আইডিয়া দেয়, যার মাধ্যমে সাইবানি সত্যি সত্যি সেই যুদ্ধ জিতে যায় আর ওই জায়গা তাদের দখলে নিয়ে আসে। অন্যদিকে খানজাদার একবার আসে একটা চিঠি লিখতে বাবরকে, যেখানে সে লিখে দিবে কি কি দুর্বলতা আছে সাইবানির আর কোন কোন পথে হাঁটলে বাবর সাইবানিকে হারাতে পারবে। কিন্তু কেন যেন খানজাদা সাইবানিকে এখন আর ধোকা দিতে পারছিল না। তখন একবার এসে বলে কার জন্য এই মায়া দেখাচ্ছেন আপনি? আপনি যার ছোটবেলার দুঃখের কথা ভেবে এই সব করছেন, সেই সাইবানি একই কাজ আমার সাথে করেছে। আমিও তার মতোই কান্নাকাটি করেছিলাম, অনেক কাকতি মিনতি করেছিলাম, কিন্তু সাইবানি শোনেনি। তাহলে যদি তার ছোটবেলাতে অন্যায় হয়ে থাকে, তাহলে সেও তো বড় হয়ে এরকম হাজার হাজার অন্যায় করে গিয়েছে, যার কোনো ক্ষমাই হয় না। তাই আপনি তার প্রতি ভালোবাসা দেখাবেন না, কারণ সে আপনার ভালোবাসার যোগ্যই নয়। খানজাদা বলে আমি তাকে ভালোবাসি না। এরপর এটা প্রমাণ করতে সে যায় বাবরকে চিঠি লিখতে, কিন্তু তখন যুদ্ধ জয় করে ফিরে আসে সাইবানি। আর এসেই সে খানজাদাকে বলে আজ তোমার জন্য আমি এতদিনের চেষ্টা সফল করতে পেরেছি, তাই এই জিত তোমার। তখন সেখানে সাইবানি খেয়াল করে খানজাদার হাতে কালি, আর শেষ। এখানেই খানজাদা ধরা পড়ে যায় যে সে আসলে তার ভাইকে চিঠি লিখেছে। অন্যদিকে বাবর তার বোন খানজাদাকে মুক্ত করে আনার জন্য চারদিকে সাহায্যের জন্য আহ্বান পাঠায়, আর যারা বাবরের শত্রু তাদেরকেও সে হাতে আনতে যায়, যেন তাদের সৈনিক যোগ হয়ে সাইবানির সাথে লড়াই করতে পারে। তাই বাবর খুব করে শাহ বাদশাকে একবার এই বিষয়ে জানাতে চায়, তাই সে তার পর্যন্ত বার্তাও পাঠায়। এদিকে খানজাদাকে ধরে বেঁধে দরবারে নিয়ে আসা হয়। খানজাদা বলে আমাকে একবার জিজ্ঞেস করে নিলে ভালো হতো। সাইবানি বলে কি জিজ্ঞেস করতাম? ঠিক আছে বলো, কেন তুমি তোমার ভাইকে চিঠি লিখেছ? এখানে তুমি লিখেছ তুমি তোমার ভাইকে কিছু জানাতে চাও, তো কি জানাতে চাও? খানজাদা বলে আমি বলতে চেয়েছিলাম আমার কপালে এত বছর পর এত সুখ শান্তি এসেছে, তাই সে যেন আর বাড়াবাড়ি না করে শত্রুতা করে, আর আমি আমার সন্তানকে চেয়েছি একটা ভালো শান্ত পরিবেশে আনতে, তাই এই চিঠি লিখতে যাই। এই কথা জানার পর সাইবানি নরম হয়ে যায়। ওই যে সে ভালোবাসার লোভী, তাই সে আবারও ফেঁসে যায়। তো সেখানে তখন খানজাদাকে উল্টোপাল্টা কথা বলছিল কাম্বার, তাই সাইবানি তার জিভ টেনেই ছিঁড়ে ফেলে দেয়। আর পরে খানজাদাকে বলে আমি তোমার দোষী, তাই আমাকে তুমি কি শাস্তি দিতে চাও বলো। তো এরপর খানজাদা বলে আমার পরীক্ষা করা হোক যে আমি আসলেই মা হতে চলেছি কিনা। তো অন্যদিকে দেখা যায় মাহামকে ভালোবেসে এখন বিয়ে পর্যন্ত যেতে চায় বাবর, আর সে এই বিষয়ে যখন বাইসাংঘারকে জানায় তখন সে তো খুশিতে পাগল প্রায়। তো এরপর তাদের বিয়ের আয়োজন শুরু হয়, আর অন্যদিকে সাইবানিকে জানানো হয় যে সত্যি সত্যি 7 সপ্তাহের প্রেগনেন্ট খানজাদা। এরপর ইমোশনাল হয়ে সাইবানি
কথা বলে তার সাথে আর বলে, আমি তো তোমার কাছে শাস্তি চেয়েছি আর তুমি আমাকে দুনিয়ার সবচেয়ে বড় উপহার দিয়ে দিলে। তারপর খানজাদা বলে, এখন আপনি কি আমাকে আমার বিশ্বাস ফিরিয়ে দিবেন? তারপর সাইবানি বলে, বিশ্বাস আর সুরক্ষা দুটোই দিব। তারপর একদিকে বিয়ে হয় বাবর আর মাহামের, অন্যদিকে বিয়ে হয় সাইবানি আর খানজাদার। তো বিয়ে শেষে বাবরের কাছে আসে শাহের একজন লোক আর সে এসে বলে, আপনার বিয়েতে আমাদের শাহ হুজুর 15,000 সৈনিক পাঠিয়েছেন। এরা এখন থেকে আপনার হুকুমের নিচে কাজ করবে। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই সৈন্যদের নিয়ে হামলা করার প্রস্তুতি নিচ্ছে তারা। ওইদিকে মন খারাপ করেছিল খানজাদা, তাই সাইবানি এসে বলে, ভাইয়ের জন্য মন খারাপ? কারণ ভাইকে মরতে দেখে কষ্ট পাবেন বলে? আর আপনার বুদ্ধিতে ওই টানেলটা বানিয়ে আমরা এখন সেফই আছি। আপনার ভাই কোনো মতেই এখানে প্রবেশ করতে পারবে না। তো এখানে খানজাদার বুদ্ধিতে একটা গোপন টানেল বানানো হয়, যাতে করে তারা লুকিয়ে বাইরে থেকে সব খাবার আনতে পারে, কারণ গেট তো খোলা যাবে না। এরপর খানজাদা বলে, আমাকে একটা সুযোগ দিন আমার ভাইয়ের সাথে কথা বলার জন্য। আমি তাকে বলবো যে আমি খুশি আছি আপনার সাথে। সে তো জানেই না যে আমার বিয়ে হয়েছে আর আমার সন্তান আসতে চলেছে। সে যখন এইসব জানতে পারবে, আমাকে খুশি দেখবে, তখন বাবর এমনিতেই আক্রমণ করার কথা ভুলে যাবে। এরপর সাইবানি খানজাদাকে সেই সুযোগ দেয়। তো পরের দিন সাইবানি ডেকে আনে বাবরকে আর বাবরের সাথে দেখা করে খানজাদা আর তাকে বলে, আমি এখন অনেক খুশি আছি আমার স্বামী আর অনাগত সন্তানকে নিয়ে। তাই তুমি আর এখানে আক্রমণ করার কথা ভেবো না। আর আমরা এখন ছোট না যে আমরা ভাববো খরগোশ যে গর্ত করে সে গর্ত দিয়ে অন্য দুনিয়া পর্যন্ত যাবে। তো এখানে খানজাদা এই কথার মাধ্যমে একটা হিন্ট দিয়ে দেয় বাবরকে যে খানজাদার বুদ্ধিতে সাইবানি খান গোপন টানেল বানিয়েছে। আর ফিরে আসার পর যখন বাবর সিদ্ধান্ত নেয় চলে যাবে, তখন কাসিম এসে বাবরকে বলে, আপনি ভেবে দেখুন, এমনও তো হতে পারে আপনার বোন কিছু বলতে গিয়েও বলতে পারেনি। তারপর বাবর সেই খরগোশের টানেল বানানোর কথাটা মনে করে আর সে তার বোনের এই কথার মানে বুঝতে পারে। তারপর আক্রমণ করা হয় রাতের বেলা আর সাইবানি এই ব্যাপারে জেনে তো একেবারেই শকড যে বাবর কি করে তাদের গোপন টানেল সম্পর্কে জানলো। সাইবানি তখন খানজাদার কাছে গিয়ে তার গলা চেপে ধরে আর জিজ্ঞেস করে যে কিভাবে সে জানতে পারলো। তো খানজাদা বলে, আমি বাবরকে যা বলেছি তা তো আপনার সামনেই বলেছি। তাহলে? তো তখন সাইবানি খানজাদাকে ছেড়ে দেয় আর পরে খানজাদা এসে বলে, আপনি যেখানে যাবেন আমিও যাব সেখানে, কারণ আমার পরিবার আর ভাগ্য দুইটাই আপনি। তবে এখানে বাবর আর তার সৈন্যদের সাথে লড়াই চলতে চলতে প্রায় হেরে যেতে থাকে সাইবানির সৈন্যরা। তারপর সাইবানির সাথে খানজাদা চলে আসে একটা জায়গায় আর ওইদিকে লড়তে লড়তে মারা যায় ওয়াজির খান। আর শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে ওয়াজির খান কাসিমকে বলে যায় বাবরের যেন সে খেয়াল রাখে। অন্যদিকে খানজাদা বলে দেয় যে এতদিন আমি যা করেছি সব আমার রক্ত আমার ভাই বাবরের জয়ের জন্য করেছি। আমি ভালোবাসার আগে রক্তকে রেখেছি আর আমার ভাইয়ের জয়ের জন্য আপনাকে হারতে হবে। তখন দেখা যায় এই দিকেই আসছে বাবরের সৈন্যরা। তো তখন সাইবানি চলে যাওয়ার আগে খানজাদাকে বলে, আপনি আমার ভালোবাসার কথা মনে রাখবেন। আমি আপনার ধোকার সাথেও সত্য ছিলাম, আমি আপনার ধোকাকেও ভালোবেসেছিলাম। তারপর সেখান থেকে যখন সাইবানি চলে যাচ্ছিল তখন খানজাদা তার পেট থেকে কাপড় বের করে আর তার দিকে দেয়। আসলে সে কখনো সন্তান সম্ভবা ছিলই না। এই সবই ছিল সেদিন ধরা পড়ার হাত থেকে বেঁচে যাওয়ার জন্য মিথ্যা আর সাইবানির নরম জায়গায় আঘাত করা। তো এই সব দেখার পর সাইবানি কিচ্ছু বলে না, শুধু মুচকি হেসে সেখান থেকে চলে যায়। কিন্তু এরপর সে কোথায় যায় সেটা আর এখানে দেখানো হয়নি। তো এরপরই বাবরের সৈন্যরা সামারকান্দ আবারও দখল করে নেয়। তারপর যখন এই রাজ্যের বাদশা হয়ে যায় বাবর, তখন তার কাছে একটা চিঠি আসে শাহের পক্ষ থেকে। সেখানে এবার বাবর পাবে তার সেই কর্মফলের রিটার্ন। ভাবছেন কি করে? আসলে এখানে শাহ লিখেছে যেহেতু তাদের সৈনিকদের সাহায্য নিয়েই সামারকান্দ জিতেছে বাবর, সেহেতু শর্ত মোতাবেক এখন থেকে তার নামে এখানে রাজত্ব করবে বাবর। তো এই কথাটাই বহু বছর আগে যখন সামারকান্দ জিততে গিয়েছিল বাবর, তখন মাহমুদের স্ত্রী নিকশার সাহায্য নেওয়ার আগে বাবর বলেছিল যে মাহমুদ তার নামে এখানে শাসন করবে। কিন্তু বাবর পরবর্তী সময়ে তার এই ওয়াদা রাখতে পারে না। তো আজ সেই একই ঘটনা ঘটতে চলেছে বাবরের উপর। দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই এরকম শর্তের বিনিময়ে শাহ এর সৈনিকদের সাহায্য চেয়েছে আসলে কাসিম, যা সম্পর্কে অবগত ছিল না বাবর। এই বিষয়ে জানার পর কাসিমকে তার সব রকম দায়িত্ব থেকে বের করে দেয়া হয়। আর পরে বাবর বলে, আমি হচ্ছি বাদশাহ আর বাদশাহ কখনো কারো হুকুমের নিচে শাসন করতে পারে না। তখন বাইসাংহার বলে, আপনি বললে আমরা শাহের বিরুদ্ধে যুদ্ধে যেতে পারি। বাবর বলে, না,
কারণ আমরা এটা ভুলতে পারি না যে তার সাহায্য ছাড়া আপাকে আমরা ফিরে পেতাম না। তাই সামারকান্দকে আবারও ছাড়তে হবে, আর আমি বাবর আবারও বিনা রাজ্যে বাদশা হয়ে যাব। তখন খানজাদা একটা বুদ্ধি দেয় যে কাবুলের সিংহাসন খালি আছে, আর বাবা বলতেন সবসময় কাবুলের রাজকন্যার সাথে আপনার বিয়ে ঠিক ছিল, তাই আপনি যদি গুলরুখকে বিয়ে করেন তাহলে খুব সহজেই সিংহাসন পেয়ে যাবেন। এরপর বাবর বলে, আর মাহাম? খানজাদা বলে সে বুঝে যাবে এটা দরকার ছিল। প্রথমে তো বাবর মানে না, কিন্তু যখন বাইসাঙ্গারও বলে কিছু সম্পর্ক ভালোবাসা থেকে তৈরি হয় আর কিছু সম্পর্ক প্রয়োজনে, তাই আপনাকে এখন মাহামের কথা ভাবতে হবে না, বরং বাকি হাজার হাজার প্রজার কথা ভেবে দেখুন। তারপর সিদ্ধান্ত নেয় বাবর যে সে এবার গুলরুখকে বিয়ে করবে। এরপর কেটে যায় আরও 15 বছর। বাবরের এখন 2 ছেলে আছে আর 2 স্ত্রী, কিন্তু বাবর মাহামকে গুলরুখের থেকে বেশি সম্মান দিয়ে রেখেছে, অথচ গুলরুখ ছিল রাজকুমারী। তাই মাহাম বলে, সামনে আপনি যদি গুলরুখের ছেলে কামরানকে ভবিষ্যৎ বাদশা হিসেবে না নেন তাহলে সেই কষ্ট কিন্তু গুলরুখ মানতে পারবে না, তাই যা করবেন ভেবে চিন্তে করবেন। তো এরপর দেখা যায় বাবরের বর্তমানে 3 জন স্ত্রী আছে, তাদের মধ্যে 3 নম্বর জনের নাম দিলদার, আর সেও সন্তান সম্ভবা। আর এদিকে কামরান তার মায়ের থেকে বেশি ভালোবাসে মাহামকে, যার ফলে সবসময় গুলরুখ আরো বেশি হিংসে করে মাহামকে। অন্যদিকে হঠাৎ করে বাবরের নানি অসুস্থ হয়ে পড়ে, আর মারা যাওয়ার আগে তিনি একটা সত্য বলে যান যে বাবরের স্বপ্নকে সত্যি করতে সেদিন সে ইচ্ছে করেই উমার শেখকে মারতে তার হাত ছেড়ে দেয়, কারণ উমার শেখের মন ছিল নরম। যদি সেদিন সে সাইবানির সাথে সমঝোতা করে ফিরে আসতো তাহলে হয়তোবা বাবর বাদশাহ হতে পারত না। তাই তিনি উমার শেখের জীবন স্যাক্রিফাইস করেছিলেন বাবরের ক্ষমতা হাসিল করার জন্য। এই ব্যাপারে জানার পর বাবর তার নানিকে খুব বাজেভাবে ঘৃণা করতে শুরু করে যে তার জন্য তার নানি তার বাবাকে কুরবান করে দিয়েছে। এখন সে তাই হিন্দুস্তান যাবে আর সেখানে গিয়ে যুদ্ধ করবে, আর তার নানি যেমন করে ভেবেছে তার ভাগ্যই হচ্ছে রাজত্ব করার জন্য, তাহলে সেও এবার দেখবে তার ভাগ্য কতটা সহায়ক হয়। তো সবাই তাকে মানা করে হিন্দুস্তান না যেতে, কারণ ইব্রাহিম লোদির সৈনিক প্রায় বাবরের সৈনিকের থেকে 5 গুণ বেশি। কিন্তু বাবরের তো মাথায় রাগ চেপে গিয়েছে, তাই সে কারো কোনো কথাই শোনে না। আর সে হিন্দুস্তান যাওয়ার আগে তার ছেলে হুমায়ুনকে এই রাজত্ব দেখাশোনা করার কথা বলে যায়। তারপর গুলরুখ এসে হুমায়ুনের মাথায় এটা ঢুকিয়ে দেয় যে তোমার জন্ম হয়েছে যুদ্ধ করার জন্য, নাম করার জন্য, শক্তি দেখানোর জন্য, কিন্তু তোমার বাবা হয়তো তোমাকে ততটুকু যোগ্য মনে করেন না যে তুমি তার সাথে যুদ্ধে যেতে পারো। তাই তো এখানে বাচ্চা মহিলাদেরকে রক্ষা করার জন্য তোমাকে দিয়ে গেছেন। এই কথা শোনার পর হুমায়ুনের মাথায় চেপে যায় যে সে তার বাবার সাথে যুদ্ধে যাবে, কিন্তু বাবর তাকে মানা করে দেয়, যার ফলে হুমায়ুন রেগে মেগে কোথাও একটা চলে যায়। তো এরপর বাবর যাওয়ার আগে তার ছোট ছেলে কামরানকেই এই রাজত্বের দায়িত্ব দিয়ে যায়। তবে হিন্দুস্তান আসার পরে দেখা যায় অনেক দিনের লড়াইয়ে হার শুধু ঘনিয়ে আসছে বাবরদের দিকেই, তাই সে তার সৈনিকদের এভাবে আর বেকার বেকার প্রাণ দিতে দেখতে পারছিল না, আর সেজন্যই সে সিদ্ধান্ত নেয় হার মেনে ফিরে যাবে কাবুলে। তখন সেখানে অনেক সৈনিক নিয়ে আসে হুমায়ুন, আর এসে বলে, বাবা, আমি বন্ধুত্বের মাধ্যমে এখানে অনেক সৈনিককে নিয়ে এসেছি, তো এখন কি আমি যোগ্য তোমার সাথে যুদ্ধে থাকার জন্য? বাবর বলে, তুমি আমার থেকেও বেশি যোগ্য, কিন্তু আমাদের তো এই যুদ্ধ জয় করা সম্ভব না। হুমায়ুন বলে, বাবা, কোনো পদ্ধতি তো থাকবেই জেতার জন্য। ওই সময় সেখানে কাসিম আসে, আর সে বলে, আমাকে আপনি পরে যা করার করবেন, কিন্তু আগে আমার সাহায্য নিয়ে নিন। বাবর বলে, কি? কাসিম বলে, হিন্দুস্তানকে জেতা সম্ভব। আর এই কথায় তো শকড হয়ে যায় সবাই যে এটা কি করে সম্ভব। এরপর কাসিম দেখায় কি করে জেতা সম্ভব। সেখানে সে অনেক গোলা বারুদ আনে আর অনেক বোমা তৈরি করে আনে। গত 15 বছর ধরেই সে এগুলো করে আসছে, আর এইসবের মাধ্যমে ইব্রাহিম লোদির অনেক সৈনিকদেরকেই মারা সম্ভব। আর এই আইডিয়াতে বাবর অনেক খুশি হয়। অন্যদিকে দেখা যায় গুলরুখ কামরানকে তার ভাই আর তার বাবার বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কামরান ছিল অনেক ভালো মনের, তাই সে তার মায়ের ফাঁদে পা দেয় না। তার কাছে সবার আগে ছিল তার ভাই। এদিকে কাসিম বলে, আমি আমার একটা বড় গুনার জন্য আজও নিজেকে ক্ষমা করতে পারি না। যদি আপনি আমাকে ক্ষমা করেন তাহলে হয়তো শান্তিতে আমার মৃত্যু হবে। আসলে ওয়াজির খানের মৃত্যুর কারণ আমিই ছিলাম। এই কথা শোনার পর বাবরের মাথা নষ্ট হয়ে যায়, কারণ একের পর এক সে এরকম আঘাত পেয়ে শেষ হয়ে যাচ্ছিল। বাবর বলে, ওয়াজির খান আমার কাছে আমার বাবার সমান ছিল। কাসিম তখন তার কাছে ক্ষমা চায়,
কিন্তু বাবর সেখান থেকে চলে যায়। তারপর বাবর কল্পনা করে তার কাছে ওয়াজির খান এসে বলছে, তুমি কাসিমকে আর তোমার নানিকে ক্ষমা করে দাও, কারণ ক্ষমাই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। আর আমি এবং তোমার বাবা যেই স্বপ্ন দেখেছি তোমার জন্য, আমি জানি তুমি আমাদের সেই স্বপ্ন অবশ্যই পূরণ করবে। তাই সবাইকে ক্ষমা করে দাও, তারপর নিজেকেও ক্ষমা করো, কারণ এখন পর্যন্ত যাই হয়েছে সব ছিল ভাগ্যতে লেখা, এতে তোমার কোনোই হাত নেই। তো এরপর চলে আসে সেই কাঙ্ক্ষিত যুদ্ধ। একের পর এক তীর আসতে থাকে বাবরদের দিকে। তখন সেখানে গোলাবারুদ ছেড়ে অনেক সৈন্যদের উড়িয়ে দেয় তারা। ইব্রাহিম লোদির সবাই তো চমকে যায় যে এইসব কি হচ্ছে। তারপর লড়াই হয় দুই দলের সাথে, অনেক সৈন্য মারা যেতে থাকে আর বাবররাও হেরে যেতে থাকে ইব্রাহিম লোদির কাছে। কিন্তু সেখানে হুমায়ুন এসে নিজের জান প্রাণ দিয়ে লড়ে সে প্রায় মারাই যাচ্ছিল। তবে তখনই সেখানে বাবর আসে আর ওইদিকে কাসিম বোমা ফাটিয়ে নিজের সাথে সবাইকে উড়িয়ে ফেলে। আর শেষ লড়াইয়ে জিতে যায় বাবর আর তার রাজ্য, আর হিন্দুস্তানের বাদশা হয়ে যায় বাবর। এই খবর পাওয়ার পর গুলরুখের আরও লোভ বেড়ে যায়। এখন সে চায় হিন্দুস্তান হবে তার ছেলের, কারণ কাবুল পেয়েছে বাবর গুলরুখের জন্য আর হিন্দুস্তান পেয়েছে কাবুলের সৈনিকদের জন্য। তাই সে মনে করে হিন্দুস্তানের সিংহাসনে বসার অধিকার একমাত্র তার ছেলেরই আছে। তারপর গুলরুখ তার ছেলেকে বোঝায়, কিন্তু তার ছেলে তো নারাজ। সে মানে যে এর প্রাপ্য একমাত্র হুমায়ুন। তখন গুলরুখ তার কানে বিষ ঢালার জন্য বলে, তোমাকে তো তোমার বাবা যোগ্যই মনে করে না, তাই তো তোমাকে যুদ্ধে না নিয়ে হুমায়ুনকে নিয়েছে, কারণ তার বিশ্বাস তোমার মধ্যে সেই শক্তি নেই। তো এইসব কথা বলার পরে কোথাও না কোথাও ধীরে ধীরে কামরানের সুন্দর মনে কালি লাগতে শুরু হয়। এদিকে বাবররা হিন্দুস্তানে আসে, কিন্তু সেখানে অসুস্থ ছিল হুমায়ুন তার আঘাতের কারণে। তো কামরান যখন তার সাথে এসে দেখা করে, এখানে হুমায়ুন ও কামরানকে মজায় মজায় বলে, তোমাকে নেয়নি ভালো হয়েছে, কারণ তুমি তো নরম মনের, আর নরম মনের কেউ যুদ্ধ করতে পারে না, তাদের মধ্যে বাচ্চা হওয়ার কিছু থাকে না, তুমি কাবুলেই ঠিক ছিলে। তো এইসব কথায় খুবই আঘাত লাগে কামরানের। সে এইসব কিছুকে সত্য ভেবে নেয় যে তার ভাইও তাকে এতটাই অযোগ্য ভাবে। তো এরপর এই নিয়ে গুলরুখ আর মাহামের মধ্যেও কথা হয়। মাহাম তো সবসময় চেয়েছে কামরান যেন তার ছেলের আগে সব অধিকার পায়, কিন্তু গুলরুখ ভাবত মাহামি এইসব করাচ্ছে বাদশাকে দিয়ে। তো এরপর বাদশাকে গুলরুখ বলে, আমার ছেলে এইসবের সবার আগে থাকার কথা, তাই কাল আপনি যাই সিদ্ধান্ত নিবেন বুঝে শুনে নিবেন। আমি যেমন রাজকুমারী হয়েও রানীর মর্যাদা পাইনি, তেমন যেন আমার ছেলের সাথে না হয়। তো এর পরের দিন রাজদরবারে বাবর বলে, আমার কাছে খুবই কঠিন আমার দুই ছেলের থেকে একজনকে নির্বাচন করা, তাই আমার কিছু সময় চাই, তারপর আমি ঘোষণা করব। তো খানজাদা তার ভাইকে বলে, আবেগ দিয়ে কখনো রাজত্ব হয় না, বাচ্চা কখনো সিদ্ধান্ত তার আবেগ থেকে নেয় না, তাই তোমাকে তোমার এক ছেলের মন ভাঙতেই হবে। আর আমার মতে এই সব সামলানোর দায়িত্ব হুমায়ুনের কাছেই আছে। কামরানের মন খুব নরম, সে এসব পারবে না। বাবর তখন বলে, কিন্তু আপা, কামরানের মায়ের জন্যই তো আমরা হিন্দুস্তান পেয়েছি। খানজাদা বলে, কারো জন্য কিছু পাওনি, তুমি তোমার যোগ্যতায় পেয়েছো, আর এখন সেই যোগ্যতা আছে হুমায়ুনের, আর আমার বিশ্বাস তুমি সেই সিদ্ধান্তই নিবে। অন্যদিকে গুলরুখ যায় একজনের থেকে এক রকমের ঔষধি আনতে, যা হুমায়ুনকে একেবারে কোমায় নিয়ে যাবে, আর সেটা সে খুব বুদ্ধির সাথেই লাগিয়ে দেয় হুমায়ুনকে। তো এইদিকে রাতের বেলা মাহামকে যখন জিজ্ঞেস করে বাবর সে কাকে নির্বাচন করবে, তখন মাহাম বলে, হুমায়ুন বড়, তাই সে বুঝতে পারবে যদি কামরান বাদশা হয় সে কিছুই মনে করবে না, জেদও করবে না। কিন্তু কামরান ছোট, হতে পারে যদি হুমায়ুন বাদশা হয় তাহলে তার ভেতরে অভিমান আর অভিযোগ চলে যাবে। তাই আমি খুশি হব আপনি যদি কামরানকে বাদশা হিসেবে নির্বাচিত করেন। তো এই ব্যাপারে যখন হুমায়ুনকেও জিজ্ঞেস করা হয়, তখন সেও বলে, আমি চাই বাদশা হতে, কিন্তু তা আমার ভাইয়ের দুঃখের বিনিময়ে না, আমি চাই সব সময় সে খুশি থাক। তো এইসব কথা বলতে বলতেই সে বেহুশ হয়ে যায়, অর্থাৎ গুলরুখের ওষুধ কাজে দিয়ে দেয়। তার যে কি রোগ হয়েছে কোনো বৈদ্যই ধরতে পারে না। ওইদিকে খানজাদা সন্দেহ করে এইসব হয়তো গুলরুখই করেছে তার ছেলেকে বাদশা বানানোর জন্য, তাই সে হুমায়ুনের কাছে কাউকেই আসতে দিতে চাচ্ছে না, শুধুমাত্র হুমায়ুন আর তার মা বাদে। এই বিষয়ে আবার গুলরুখ কামরানকে ভুল বোঝায় যে তোমাকে তারা কিছু মনেই করে না, তাই আজ তারা তোমার ভাইয়ের সাথে পর্যন্ত তোমাকে দেখা করতে দেয়নি, তাই সময় থাকতে নিজের অধিকার বুঝে নাও। অন্যদিকে বাবর তার ছেলের সুস্থতার জন্য নামাজে বসে, দিনরাত না খেয়ে না ঘুমিয়ে। তো 5 দিন পর হুশে ফিরে আসে হুমায়ুন, কিন্তু বাবর হয়ে যায় মারাত্মক অসুস্থ আর তার মৃত্যু আসন্ন হয়ে পড়ে। তাই বাদশা হিসেবে ঘোষণা করতে আসে খানজাদা, আর সে বলে,
বাদশাহ বাবর আমাকে আর তার বাবরনামায় লিখে গিয়েছেন তারপরে বাদশাহ হবে হুমায়ুন। তো এই সিদ্ধান্ত শোনার পর গুলরুখ আর তার ছেলের তো কি অবস্থা হবে তা বলার বাইরে। কিন্তু কামরান তার বাবাকে বলে, বাবা, আমি কখনো বিশ্বাস করতাম না আমার মায়ের কথা, কিন্তু আমাকে সব সময় তিনি বলতো, আপনি আমাকে নিজের ছেলে মনেই করেন না, শুধুমাত্র আপনি হুমায়ুনকেই ভালোবাসেন। আমি তাও সবসময় আপনার উপরেই বিশ্বাস করতাম, আপনার ভালোবাসাতে বিশ্বাস করতাম, কিন্তু আজ আপনি হুমায়ুনকে বেছে নিয়ে বুঝিয়ে দিলেন আমি কতটা ভুল ছিলাম। কিন্তু বাবা, কোনো ব্যাপার না, আমি আপনার ছেলে, তাই আমিও হার মানব না। যদি সারা জীবন লেগে যায় এইটা প্রমাণ করতে যে আমি হুমায়ুনের থেকে বেশি যোগ্য, তাহলে আমি তাই করব। তো এখানে আসলে বাবর খানজাদাকে কিছুই বলেনি। সে তো ভেবেই রেখেছিল কামরানকে বাদশা করবে, আর বাবর নামা তো খালিই পড়ে আছে। এরপর খানজাদা বলে, আমার ভাই যে সিদ্ধান্ত নিতে পারেনি আমি তা নিব। আমার ভাইয়ের আবেগের জন্য আমি হিন্দুস্তানকে ফারগানার মতো ধ্বংস হতে দিব না। এরপর খানজাদা নিজের হাতে সেই বাবর নামায় লেখে যে সে কামরানকে নয় বরং হুমায়ুনকেই এই রাজত্বের বাদশা করে যাচ্ছে। আর এখানেই খানজাদা বাবরের হয়ে কামরানের ভাগ্য কেড়ে নেয় আর হুমায়ুনের ভাগ্যে লিখে দেয় সবকিছু। আর এই সাথে এই গল্পটিও এখানেই শেষ হয়। তো এই ঐতিহাসিক গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।